জাতীয় সংসদ নির্বাচনের স্পষ্ট ঘোষণা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকার আসার পর থেকে একটি বিষয় জনমনে সন্দেহ কিংবা আলোচনা চলছে, সেটা হচ্ছে আদতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, কতদিন সময়ের মধ্যে এই সংসদ সদস্য প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন। এ নিয়ে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আলোচনা করছেন, সমালোচনা করছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দাবি হচ্ছে নির্বাচনের দ্রুত রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই রোড ম্যাপ ঘোষণার জন্য সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে সভা সমাবেশ সেমিনারে বক্তব্য দিয়ে চলেছেন। সবার একটাই দাবি যে আমরা ক্লিয়ার কাট তথ্য শুনতে চাই যে আদতে কয় তারিখ, কোন সময়, কোন মাসে আপনার এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং জনগণ সেটা স্পষ্ট ধারণা পেতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস পূর্ব থেকেই একটি কথা সবসময় বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দুটো মাস নির্ধারণ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়, কম সংখ্যক বাংলাদেশের সংস্কারের মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর যদি আরেকটু বেশি সময় নিয়ে নির্বাচন করি তাহলে বেশি সময় নিতে পারলে আমরা বেশি সংখ্যক সংস্কার করতে পারবো বলে তারা ধারণা পোষণ করেন। সে কারণে বাংলাদেশে তিনি আগেও বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের মাঝামাঝি জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, লম্বা একটি বক্তব্য, প্রায় 30 মিনিট। এই 30 মিনিটের বক্তব্যে তিনি বাংলাদেশের জনগণকে শুরুতেই ঈদের শুভেচ্ছা এবং আমাদের এই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মানুষদেরকে তার সরকারের সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সিদ্ধান্ত এগুলো জানিয়েছেন, আশ্বস্ত করেছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দৃঢ়চেতা এই বক্তব্যের জন্য শুরুতেই ধন্যবাদ জানাই। শত প্রতিকূলতার মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে চলছেন। বাংলাদেশটাকে যে ভঙ্গুর দশার মধ্যে শেখ হাসিনা রেখে গিয়েছিল সেখান থেকে তিলে তিলে তিনি এটাকে উপরে উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা একদিনের সফলতা সম্ভব নয় এবং যে 16 বছরের দুর্নীতি দুষ্কৃতি সেটাকে কোনো শাসক সামান্য সময়ের মধ্যে এসে দেশটাকে পরিবর্তন করে যেতে পারবে না। তবে আপনারা একটি জিনিস দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবছরের সফলতার আমার দৃষ্টিতে সবচেয়ে বড় সফলতা মনে হচ্ছে এবারের পবিত্র মাহে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এবং আমাদের দ্রব্যমূল্যও কিঞ্চিত নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা রমজান মাসের যে স্পেশাল যেগুলো দিয়ে রেসিপি তৈরি হয়, বিভিন্ন ধরনের খাদ্য তৈরি হয়, সেগুলোতে আমাদের কিন্তু কোনো সংকট নেই। এখানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই শুধু নয়, আমি জনাব বশির আহমেদ সাহেব, যিনি আমাদের বর্তমান বাণিজ্য উপদেষ্টা হিসেবে আছেন, ওনার নিয়োগের সময় অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু উনি একজন সাচ্চা দেশপ্রেমিক এবং উনি যে এত সুন্দরভাবে পরিচালনা করছেন বাণিজ্য মন্ত্রণালয়, আমি আন্তরিকতার সাথে তাকে ধন্যবাদ জানাই। আমি যে প্রসঙ্গটি কথা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে একটি সন্দেহ তৈরি হচ্ছে যে নির্বাচন কি আদতে অনুষ্ঠিত হবে। বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলার পরেও এই সন্দেহটা দূরীভূত হচ্ছে না। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নতুন নতুন সৃষ্টি হচ্ছে, তাদের রাজনীতির টাকা পয়সার উৎস কোথায় সেটা জনগণ জানতে চাচ্ছে। এই রাজনৈতিক দলের মূল এজেন্ডাটা কি? এরা কি কিংস পার্টি না গোপন পার্টি না ওপেন পার্টি? এই জিনিসগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন ওঠার কারণে কেউ কেউ মনে করেন এই সরকার হয়তো গোপনে কোনো ব্যাকআপ দিয়ে কাউকে তুলতে চায় কিনা এবং তুলতে চাইতে গিয়ে সময় ক্ষেপণ করে কিনা। এটা একটা সন্দেহের কারণ যে কোনো মূল্যে অন্য একটি দল সৃষ্টি করলে তাকে তো সময় দিতে হবে, তার প্রতিষ্ঠার জন্য আপনার টাইম দিতে হবে। এখন এই সরকারের মধ্যে সেরকম কোনো দুরভিসন্ধি আছে কিনা, কারণ এই সরকারকে তো আমরা নিরপেক্ষ মনে করি। এই সরকার তো নির্দলীয় নিরপেক্ষ সরকার। এই সরকার হচ্ছে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী আমাদের মনোনীত, সকলের মনোনীত সরকার। অতএব এই সরকার তো সকলের জন্য কাজ করবে। তো এই কারণে জনমনে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হচ্ছে, সমালোচনা তৈরি হচ্ছে। আবার জনমনে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায়ও অনেক রাজনৈতিক দল মনে করেন যে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হতে পারলে হয়তো পরিস্থিতি এর চেয়ে উন্নতি হবে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবরাও একেবারে এক্স্যাক্টলি ডেট, তারিখ, ক্ষণ বা রোড ম্যাপ ঘোষণা কিন্তু ওই অর্থে পূর্ব থেকে কখনোই করেননি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার স্পষ্ট করেছেন যে নির্বাচন হবে, হতেই হবে
এবং আমরা ডিসেম্বর কিংবা জুনের, বিশেষ করে গতকালকের যে বক্তব্য দিয়েছেন, এর বাহিরে যাব না, নির্বাচনের মধ্যেই অনুষ্ঠিত হবে, এটা কিন্তু তিনি জোর গলায় বলেছেন। আমি গতকালকের বক্তব্যটা কি আমি মনে করি রোডম্যাপ। অন্য সময় যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে একটু বোঝা মুশকিল, কিন্তু গতকাল তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমি রোডম্যাপ মনে করি। নির্বাচনের পালে উনি হাওয়া লাগিয়ে দিয়েছেন এবং উনি স্পষ্ট করেছেন যে ডিসেম্বর অথবা জুন এর মধ্যে নির্বাচন হবেই হবে, এবং আমার ধারণা উনি ওনার কমিটমেন্ট থেকে এক চুলো পিছনে যাবে না। কারণ উনি একটা কমিটমেন্ট দেওয়ার পরে যখন জুনকে আবার নেক্সট ডিসেম্বর বানাবে, তখনই মানুষ এটা নিয়ে সমালোচনা করবে, আলোচনা করবে যে তাহলে তিনি আসলে কি করছেন, কিভাবে মানুষকে প্রতারণা করছেন। এ ধরনের মন্তব্য কিন্তু চলে আসবে। একজন নোবেল লরিয়েট, উনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, ওনার কিন্তু এই ধরনের মন্তব্যের কোনো সুযোগ নেই। আমি সে কারণেই বলছি রোডম্যাপ হয়ে গিয়েছে, নির্বাচনের পালে কিন্তু হাওয়া লেগে গিয়েছে। অতএব সর্বশেষও যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আগামী বছরের জুনের পরে আর হবে না, হবে না, হবে না। অতএব রোডম্যাপ ক্লিয়ার। এখন রোডম্যাপ ক্লিয়ার হওয়ার পর এখন তারিখ কয় তারিখ, ডেট কয় তারিখ, এটা আসলে 6 মাস 9 মাস আগে কেউ ঘোষণা দেয় না। এটা নির্বাচনের সমসাময়িক সময়ে নির্বাচন কমিশন কর্তৃক বিশেষ অনুমতি নিয়ে প্রেসিডেন্ট কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসদের সাথে কনসার্ন করে তারা একটি ডেট দিবেন। কিন্তু এই জুনের মধ্যে নির্বাচনকে ধরেই আমাদের ফুল রোড ম্যাপ ধরে নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এক কঠিন সময় পার করছেন। বাংলাদেশে আওয়ামী লীগ পতনের পরে আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথে না থাকতেন তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা এই 8 মাসেই বিকিয়ে দেওয়া শেষ হয়ে যেত। শেষ হয়ে যেত মানে এর মধ্যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, তারপরে কি বলে এটার মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, দেশ বিদেশি ষড়যন্ত্র, জনগণ আর এক জনগণের বিরুদ্ধে গৃহযুদ্ধ, বিদেশিদের ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র, এই সব কিছু কিন্তু আপনাকে শেষ করে ফেলত। একটা জিনিস খেয়াল করেছেন, আমরা অনেক সমস্যা বাংলাদেশে দেখতে পাচ্ছি, কিন্তু এই সমস্যার মধ্যেও তিল তিল করে সরকার কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক একটা ভঙ্গুর দশা ছিল, ব্যাংকগুলো খারাপ অবস্থায় ছিল, কিন্তু সরকার কিন্তু তার চলনের গতি কিন্তু কচ্ছপ গতিতে ধীরে ধীরে তারা আগাচ্ছে। তারা কিন্তু সব সমালোচনার মধ্যেও কাজ করে যাচ্ছে। 170টার মতো সম্ভবত এই সরকার আসার পরে আন্দোলন হয়েছে এই যমুনার সামনে রাস্তাঘাটে দাবি দেওয়া নিয়ে। এতগুলো আন্দোলন শেখ হাসিনার 16 বছরেও হয় নাই। সেই আন্দোলনের পরে আজকের সরকার যে এত সুন্দরভাবে ওয়ার্ক করছে সেটা কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমাদের জনগণের মধ্যে অনেকে কিন্তু এও বলেন যে সরকার পারলে আরও অনেক দিন থাকুক। আমি পূর্ণাঙ্গ সমর্থন করি না, পার্শিয়ালি সমর্থন করি যে সরকার অন্তত সংস্কারটা করুক, সময়টা তাড়াহুড়া না করুক, কিন্তু সে নির্বাচনের পদ্ধতিটা জনগণের কাছে ক্লিয়ার করুক, জনগণকে আশ্বস্ত করে কি কি সংস্কার করবে সেটার পথেতে নিয়ে গিয়ে যাক। তবে সরকার কিন্তু জনগণের সেই আশা আকাঙ্ক্ষা যেটা তার চাইতেও অ্যাডভান্স হয়ে নির্বাচন দ্রুত করার পক্ষে এবং দ্রুত করবেন এটা আমি বিশ্বাস করি। অনেকেই মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেরি করবেন না, ওনার কোনো লাভ নেই। উনি সসম্মানে বিদায় নেবেন। উনি ক্রাইসিসেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের একটি কঠিন সময় উনি আমাদের পাশে দেশ গঠনে দাঁড়িয়েছেন। এই বয়স্ক মানুষটি আমাদের জন্য একটি, আমি বলবো, রহমত স্বরূপ, বরকত স্বরূপ। আমরা বাংলাদেশের জনগণ ওনার কারণেই আজকের এই দেশটাকে নতুন করে গড়তে সময় পেয়েছি, কিংবা আমরা আমাদের কাজটা সুসম্পন্ন করতে পেরেছি। প্রিয় বন্ধুরা আমার, অতএব রোড ম্যাপ ঘোষণা হয়ে গিয়েছে, নির্বাচনের তারিখ কমপ্লিটলি ডান। এখন আপনার তারিখ জুন মাসে, না হয় ডিসেম্বর মাসে, কথা ভেরি ক্লিয়ার। আর যদি এর আগেও হয় তাহলে জুনের আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে হতে পারে, কিন্তু জুনের পরে আর যাবে না। এটা চ্যালেঞ্জ দিয়ে আমিও বললাম ডক্টর মোহাম্মদ ইউনূসের রোডম্যাপ ঘোষণা শেষ। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের এখন অনেক কাজ। আমরা যারা রোডম্যাপ চাই, আমরা আমাদের সংস্কারগুলো এখন করার সময়। আমাদের দলগুলোর মধ্যে সংস্কার করতে পারি, আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন আনতে পারি, জনকল্যাণ যেগুলো চাই সেগুলো করতে পারি। ছাত্র জনতার এই যে বিপ্লব, এই বিপ্লবটাকে আমরা কিভাবে আগামীতে এক্সারসাইজ করব, আমাদের কান্ট্রিতে এটাকে ইউটিলাইজ করব, সে নিয়ে আমরা মন্তব্য, বক্তব্য, আলোচনা, সমালোচনা করতে পারি। কিন্তু আমরা যদি সেটা না করি, আর যদি আমরা শুধু রোডম্যাপই চেয়ে থাকি, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যাব সেটার প্রতিফলন ঘটবে না। অর্থাৎ বুদ্ধিমানের কাজ হচ্ছে এই নির্বাচনটা, তিনি যেহেতু রোডম্যাপ দিয়েছেন, আমাদের উচিত হবে এই রোডম্যাপের উপর ভিত্তি করে এখন রাষ্ট্র গঠনে, দল গঠনে
আমরা সুন্দরভাবে কাজ করে যাই। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ 24-এর গণঅভ্যুত্থানে বিজয়ী হয়েছে। হাসিনার সকল ষড়যন্ত্র আমরা যেভাবে রুখে দিয়েছি, এখনও দৈনিক হাসিনা যে ধরনের ষড়যন্ত্র করছেন দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। ভয়ের কোনো কারণ নেই। আমরা ত্যাগ করে রক্ত দিয়ে তারপরে আমরা আহত হয়ে এই বিভিন্ন মানুষের রক্তের বিনিময়ে দেশটা গঠিত হয়েছে। অতএব এই দেশ শেখ হাসিনা এসে যাবে, নিয়ে যাবে, এই সুযোগ কেউ চিন্তাও করবেন না। এই শেখ হাসিনা বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। অতএব আমরা সাহসী ভূমিকা পালন করি, আমরা আমাদের পথ এগিয়ে নিয়ে যাই। আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা সফল হবই হব ইনশাআল্লাহ। আসুন পবিত্র মাহে রমজানে কায়েমানুবাইককে মহান রবের দরবারে আমরা এই দোয়াটাই করি যে আল্লাহ আমাদের এই দেশকে শান্ত রাখো, ফ্যাসিবাদী শেখ হাসিনার কাছ থেকে যেভাবে 5ই আগস্ট মুক্ত করে দিয়েছো, এভাবে এই বাংলাদেশকে সকল শত্রুমুক্তভাবে কিয়ামত পর্যন্ত জারি রাখো, কায়েম রাখো। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমার দেশের মানুষরা যেন বেড়ে উঠতে পারে, সেই দোয়া রব্বুল আলমিনের কাছে আমরা করি। পবিত্র ঈদ মোবারক আপনাদের প্রতি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আসন্ন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 5ই আগস্টের বিজয়ের পরে বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে বিজয়ে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে সংগঠন গড়ে উঠেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এবং বাংলাদেশের সিনিয়র যে রাজনৈতিক সংগঠন রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর বাহিরেও ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, সমালোচনা চলছে, একে অপরের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ মন্তব্যটি গতকালকের আমরা দেখতে পেলাম। গতকালকের বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের দুজন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যারা আমাদের সকলের এই ছাত্র সমাজের নেতৃত্ব দিয়ে 5ই আগস্টের সেই বিপ্লবকে ত্বরান্বিত করতে নেতৃত্ব দিয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুইয়া, এই ভাইদের বক্তব্য গতকালকে এসেছে, বিএনপির মহাসচিবের বক্তব্য এসেছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এই বক্তব্যগুলো আমাদের কি ক্ষতি করছে, কি উপকার করছে, এবং এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আলটিমেটলি কারা উপকৃত হচ্ছে সে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে যে বিজয়টা আমরা অর্জন করেছি মাত্র কয়েক মাস আগে। দীর্ঘ প্রায় 16 বছর বাংলাদেশে এই সকল মানুষই নির্যাতিত ছিলেন। বিএনপি নির্যাতিত ছিল, জামাত নির্যাতিত ছিল, এই সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ছিল, সবচেয়ে বেশি নির্যাতিত ছিল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা বাস্তবিক অর্থে নির্যাতিত থাকলেও ফলপ্রসূ কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে নাই 5 তারিখের আগ পর্যন্ত। 5 তারিখেই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। মনে রাখতে হবে, শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে জেলের মধ্যে নাই, কিংবা দেশের মধ্যে নাই, কিংবা দেশে থাকতে পারেন নাই। তার মানে বিপ্লবটা এত বড় চেতনার, এত বড় স্পিরিট নিয়ে হয়েছে যে তাকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে। এবং এই পালানোর পিছনে 2-1টা কারণও রয়েছে। কারণ হচ্ছে, শেখ হাসিনা যদি খুন না করতেন, বিশেষ করে 24-এর যে জুলাই বিপ্লব যেটাকে বলি, এই বিপ্লবে যদি 2000 মানুষকে খুন, 50,000 মানুষকে বিভিন্নভাবে হাত পা পঙ্গু না করতেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না করতেন, তাহলে হয়তো তিনি না পালিয়ে পারতেন। কিন্তু তিনি নিজে জানেন যে এগুলোর বিচার যদি বাংলাদেশে কিঞ্চিত পরিমাণও হয়, তাহলে তার বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই, কারণ তাকে মৃত্যুদণ্ড হতেই হবে। যে কারণে তিনি যে কারো পরামর্শ হোক, তিনি নিজ দায়িত্বে সেখান থেকে পালিয়েছেন। তো আজকের আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেটা কঠিন একটা সময়ে। এটা আসলে বর্ণনা করা খুব টাফ। কারণ হচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো চিন্তা করছে তাদের আধিপত্য কিভাবে টিকে থাকবে, ছাত্র সংগঠনগুলো চিন্তা করছে তারা এত বড় একটি বিজয়কে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছে, তাদের কথার কোনো গুরুত্ব থাকবে না। এই যে 2 ধরনের জায়গায় দুদিকে টানাটানি চলছে, মাঝখানে উপকার হচ্ছে কার? মাঝখানে উপকার হচ্ছে বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের। কারণ এই আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে আপনার এই আন্দোলনকে বিতর্কিত করতে চায়, জুলাইয়ের বিপ্লবকে একটি জঙ্গিদের কার্যক্রম হিসেবে আখ্যায়িত করতে চায়, এটাকে জামাত শিবিরের কাজ বলে প্রচার করতে চায়, এটাকে মানে আগে যেরকম তারা ট্যাগের রাজনীতি করতো সেই ট্যাগিংই আবার শুরু করতে চায়
যে এটা এক ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা, তারা এই 24-এর এই বিপ্লবকে ঘটিয়েছে। তবে আওয়ামী লীগ আর কেউ বুঝুক কিংবা না বুঝুক, আওয়ামী লীগ অন্তত এতটুকু বোঝে যে কারা এই আন্দোলনকে সফল করেছে, কিভাবে করেছে, সেইটা তাদের ভিতরে অনুধাবন হয়েছে। কারণ আওয়ামী লীগ সরাসরি যেটা ফেস করেছে, এটা আপনি আমি তো করি নাই, আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে। কারণ শেখ হাসিনাতে পালাতে হয়েছে, অতএব কার কারণে পালিয়েছে, কিভাবে পালিয়েছে, সেটা শেখ হাসিনাকে কিন্তু প্রতিদিনই আজকে নাড়া দিচ্ছে। যাই হোক, সে ভিন্ন আলোচনা। কিন্তু নাহিদ ইসলাম সাহেবের কালকের স্ট্যাটাস এবং আমাদের দলের পক্ষ থেকেও যে বিভিন্ন ধরনের মন্তব্য, এই মন্তব্যগুলোর মাঝখান থেকে আমরা আওয়ামী লীগের উপকার করতে যাচ্ছি কিনা সে বিষয়টা এখন খেয়াল করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি গুতাগুতি করতে গিয়ে, যেমন গতকালকে নাহিদ ইসলাম অকপটে অনেক জিনিস বলেই ফেললেন যে বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে বেশি উপকৃত দল বিএনপি। তিনি বুঝাতে চেয়েছেন যে বিএনপি বিভিন্ন পদ পদবিতে আছে, প্রশাসনে আছে, কর্মকর্তা হিসেবে আছে। আর বিশেষ করে দুটো জায়গায় উল্লেখ করেই তো বলে দিলেন আপনার এই কি বলে বিচার বিভাগের একজনের কথা, এরপরে প্রশাসনের পুলিশের মধ্যে একজনের কথা। এভাবে করে তিনি কিন্তু ইঙ্গিত বহন করে দিয়েছেন, যেটা কখনোই আমাদের আগামীর রাজনীতির জন্য শুভকর হবে না। কারণ এই উদাহরণগুলোই টেনে একটা সময় আপনার প্রতিপক্ষই সামনে এসে দাঁড়াবে এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে প্রত্যেকের যে বিভিন্ন ধরনের ইন্টারনাল প্রবলেম চলছে, এই ইন্টারনাল প্রবলেমগুলোই একটা সময় শক্তিতে রূপান্তরিত হয়ে বিরোধী পক্ষের তথা বর্তমান ফেসিবাদের সেই শেখ হাসিনার হাতকেই শক্তিশালী করবে। আমাদের এই সরকারকে সময় দেওয়া উচিত। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভাবনায় নিয়ে আসা উচিত যে আমরা অনেক কিছুই পারি না। আমি শুরু থেকেই একটি কথা বলি, আমার এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে নাও হতে পারে, কারণ আমি গুরুত্বপূর্ণ কোনো নেতা আপনার কাছে না। কিন্তু আমি ফিল্ড অবজার্ভ করে পাবলিক রিয়াকশনকে অনুধাবন করার চেষ্টা করি এবং আমি বুঝি যে কি হবে, কি করা উচিত। এখন বয়সে ছোট হওয়ার কারণে আপনার কাছে এটা বুদ্ধিজীবী টাইপের পরামর্শ মনে হবে না, কিন্তু আমি শুরু থেকেই বলে এসেছিলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই একটু মুখটা যদি একটু চুপ থাকতো, বন্ধ থাকতো, মানে তারা যার কাজ তার করে যাবে। আপনাকে ধরেই নিতে হবে যে এই সরকার এসেছে আপনার মন মতো চলার জন্য না, যে 10 দিন 15 দিন 3 মাস 4 মাসের মধ্যেই চাইলে আমার একটা নির্বাচন দিয়ে দিবে না। এটা অনেকগুলো তরাই উতরাই বা ভিন্ন কোনো পরিকল্পনা, বিভিন্ন ধরনের সমীকরণ সহ সম্মিলিত একটি প্রচেষ্টায় আপনি সফলতা পেয়েছেন। এখন এই সফলতার প্রধান ভাগদার যেহেতু আপনি, আপনার উচিত সবচেয়ে বড় ধৈর্য ধারণ করা। ধৈর্যটা কেমন হবে? আমরা যদি আজকের আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আমরা 29 সালের আগেও একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের চিন্তাও করতে পারতাম না মাথার মধ্যে। তাহলে ধৈর্যের লেভেলটা এরকম থাকা উচিত যে 29 সাল পর্যন্ত যদি আওয়ামী লীগ থেকে চিন্তাও করতে না পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো 2026-এর মাঝামাঝি বলেই দিয়েছে, তো সেটা যদি 27-এর আগেও হয়ে যায় তো সমস্যা কি? আমি চাই না যে নির্বাচন দেরিতে হোক, কিন্তু নির্বাচন কালকে হলেও আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কারণে যদি নাই হয়, সে নিয়েও বিচলিত হওয়ার কিছু নেই, কারণ যারা এখন রেডি পার্টি আছে তারাই আগামীর রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেটা কেউ ভাঙতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। এটা ভাঙার জন্য যে শক্তি সেটা এখনো বাংলাদেশে তৈরি হয়নি। অতএব বিতর্ক সৃষ্টি করে বরং তৈরি করার পথকে আমরা সহজ করে দিচ্ছি। আজকের বাংলাদেশে স্বভাবতই বাংলাদেশের বিএনপি সর্বোচ্চ বড় দল এবং বিএনপির সাথে জামাত ইসলাম সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি এখন পর্যন্ত মনে করি। এই পার্টি দুটো যার যার শক্তিমত্তা নিয়ে যদি কাজ করে, ফিল্ডে যদি তারা তাদের দাওয়াতি কাজ করে, তাদের মানুষের কাছে আহ্বান পৌঁছে দেয়, আমার আহ্বান আমি পৌঁছাবো, তার আহ্বান সে পৌঁছাবে, জনগণ ডিসাইড করবে যে কে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। তো জনগণকে সেই সুযোগটা যদি আপনি দিয়ে দেন, দেখবেন বাংলাদেশের ন্যাচারাল নিয়মেই হয়তো এখানের বড় পার্টি ক্ষমতায় আসবে, মেজ পার্টি বিরোধী দল হবে। তা আবার তো এখানে কাউকে না কাউকে সরকারে কিংবা বিরোধী দলে বানাতে হবেই। আর যদি আপনি মনে করেন যে না কিছুই হবে না, ফট করে একটা জামাতও চলে আসলো ক্ষমতায়, যদি ধরেন যে এসেই গেল, তো আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, আরেকজন আসলো, কিন্তু আপনি তো অন্তত নিরাপদে মামলা ছাড়া, কাজ ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় ঘুরে বেড়াতে পারছেন, কাজ করতে পারছেন, সমস্যা কোথায়?
নির্বাচন পদ্ধতিটার জন্য আমাদেরকে ধৈর্যের যে প্রয়োজন, আমি মনে করি ধৈর্য ধরলেই এই রাষ্ট্রের সকল সমস্যা সমাধান হয়ে যেত। কিন্তু আমরা যা করছি এখন সেটা হচ্ছে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত হচ্ছি, এবং আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকেও আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট, যেহেতু বয়সে কম, তাদের পক্ষ থেকেও যে লেভেলের রেসপেক্ট মুরব্বীদের প্রতি, মুরব্বী সংগঠনগুলোর প্রতি দরকার ছিল, সেটাও যেমন আসছে না। মুরব্বী সংগঠনগুলো থেকেও প্রতিনিয়ত যে পরিমাণ তাদের উপরে মানে টর্চার করা হচ্ছে মানসিকভাবে, সেটাও শুভকর নয়। তাতে কি হবে? হবে যেটা, জাতীয় ঐক্য বিনষ্ট হবে। আর জাতীয় ঐক্য বিনষ্ট করতেই আওয়ামী লীগ এখন মাঠে উঠে পড়ে লেগেছে। একটা সময় এমনও হবে, আমি অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে ওই পাকিস্তানের আদলে হয়ে যেতে পারে আর একটা দেশের আদলে। উদাহরণ দেওয়ার বহু রাষ্ট্র আছে, যাকে আপনি শত্রু মনে করেছেন সে আপনার এক সময় বন্ধু হয়ে যেতে পারে, আর যাকে আপনি বন্ধু মনে করেছেন সে আপনার শত্রু হয়ে যেতে পারে। তাই হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যে ক্ষতিটা আপনার করবে, সেটা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন করবে না, জামাত ইসলাম করবে না, কিংবা জামাতকেও বিএনপি করবে না। যেটা আওয়ামী লীগ জামাতের জন্য ক্ষতির কারণ হবে, সেটা বিএনপি কখনোই জামাতের জন্য অত বড় ক্ষতির কারণ হবে না। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের যারা বিরোধী মতের আছেন, তারা যদি একটু জাতীয় ঐক্যমতের দিকে থাকতেন, একত্রে থাকতেন, কথাবার্তাগুলো যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করতাম, কিংবা আমরা আমাদের জায়গা থেকে তাড়াহুড়া সবকিছুতে না করে যদি একটু চুপচাপ থাকি। রাজনীতিতে অনেক সময় চুপ থাকাও অনেক বড় বিজয় নিয়ে আসে। আমার সবকিছুতে মন্তব্যের দরকার নেই, আমার সবকিছু নিয়ে বক্তব্যের দরকার নেই। আমি যেটা রেডিমেড পাবো সেটা আমি কেন গুতাগুতি করে নষ্ট করতে যাব? সেই জিনিসটা আমার মনে হচ্ছে বাংলাদেশে খুব কম। অতএব গতকালকের নাহিদ সাহেবের বক্তব্য, কিংবা আসিফ সাহেবের মন্তব্য, কিংবা আমাদের পার্টির পক্ষ থেকে মন্তব্য, এই সকল মন্তব্যগুলোই আমাদের অনৈক্যের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে, এবং একটা পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদেরকে উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে অ্যাপ্রিসিয়েট করা, আরো বেশি করে করা। ওরা আমাদের জাতির সম্পদ। তারা আমাদেরকে আজকের যে পথ দেখিয়েছে, সে কারণে মুক্তি পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকের স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন প্রত্যেকটি জায়গা থেকে মামলা উঠে যাচ্ছে, বিচার স্বাধীনভাবে হচ্ছে। এই দেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত হয়ে আছে। বাংলাদেশের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। জামাত ইসলামের অফিসগুলো খুলে যাচ্ছে, চরমরাই তার রাজনীতি করছে। এর চেয়ে আমাদের আর গৌরবের কি থাকতে পারে? অতএব আমাদের উচিত যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ছোট কোনো শক্তিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বরং ছোট শক্তিকে বরং আরো উৎসাহ দিয়ে যে হ্যাঁ, আমরা সবাই মিলে আসো, দেশটাকে আমরা গড়ে তুলি, এবং দেশটাকে গড়ে তোলার জন্য আমরা প্রস্তুত হই। নিশ্চিত থাকেন আগামী নির্বাচনে কেউ কারচুপি করতে পারবে না, কোনো মেকানিজমে কাজ হবে না। এদেশে সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশনই হতে হবে আগামী নির্বাচনে। এখন সেই নির্বাচনে জিততে হলে জনগণের পালস অনুধাবন করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আগাতে হবে। জনগণ কি চায়, যুবকরা কি চায়, শিক্ষার্থীরা কি চায়, সাধারণ মানুষ কি চায়, এটা যদি আপনি অনুধাবন করতে না পারেন, ভোটের ময়দানে আপনাকে ক্রাশ খেতেই হবে। যে কোনো মুহূর্তে আপনার সমস্যা তৈরি হতেই পারে। অতএব বাংলাদেশে কে জনপ্রিয় তাই টিকে থাকবে না, সেটা বাংলাদেশের রাজনীতিবিদদের বক্তব্যেই প্রমাণ হবে। তারা কতটুকু ম্যাচুরিটির পরিচয় দিবে। আমার বিশ্বাস এখনো আমাদের সময় আছে। আমরা যদি আমাদের দলগুলোতে সংস্কার করি, আমরা যদি আমাদের নিজেদের অন্তর্কন্দলকে ঘুচিয়ে নেই, আমরা যদি আমাদের দলের ভিতরে ভালো ভালো মানুষগুলোকে রিক্রুট করি, নমিনেশন দেই, তাহলে কোনো শক্তি নেই যেই শক্তিগুলো কোনো একটি দলকে বন্ধ করে দিতে পারে কিংবা বিপদগ্রস্ত করতে পারে। কিন্তু আমরা যদি সেটা না করি, তাহলে আমাদেরকে আমাদের ফাঁদে পড়েই ধ্বংস হয়ে যেতে হবে। সেজন্য আমাদের সবার এখনই সতর্ক হওয়ার সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।